যেহেতু পরিবর্তনের একটা ইয়ে যাচ্ছে বোর্ড আপনাদের কাছ থেকে ক্রিকেটারদের কাছ থেকে, সেক্ষেত্রে শুনলাম যে আপনিও ক্রিকেটারদের সঙ্গে আপনার প্ল্যানটা শেয়ার করেছেন। সেই প্ল্যানে কি এরকম কোনো টার্গেট আপনি সেট করে দিয়েছেন যে টুর্নামেন্টের ম্যাচগুলোতে এশিয়া কাপে ওপেনারদের কাছ থেকে আপনি এই পরিমাণ রান আশা করছেন, বা মিডল অর্ডারে যারা আছে তাদের কাছ থেকে আপনি এই পরিমাণ কন্ট্রিবিউশন আশা করছেন? না, এই প্ল্যানগুলো নর্মালি কোচ আর ক্যাপ্টেন মিলে করে থাকে। তো আমাদের যেহেতু একজন নতুন দায়িত্বে এসেছে, তার সাথে প্ল্যান করে এগুলো করা হবে। আর এরকম পার্টিকুলার কোনো প্ল্যান থাকবে বলে আমার এমনিতে মনে হয় না। যেটা হচ্ছে যে সবাই অনেক ক্রিকেট খেলেছে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে যারা খেলে তাদের নিজেদেরই একটা আইডিয়া থাকে যে কীভাবে দলকে জেতানো যায়, এবং সবাই তার জায়গা থেকে সেভাবেই চেষ্টা করবে বলে আমি মনে করি। এর জন্য আলাদা করে আসলে বলে দেওয়ার কিছু নাই। আমরা মনে করেন 4-5-এর স্টুডেন্ট না যে আমাদের সব শেখাই দিতে হবে, ওই জায়গাটাতে আমরা আসলে নাই। আপনি টেস্টের দায়িত্বটাও নিলেন, আবার এই ভালনারেবল জায়গায় টি-20 দায়িত্বটাও নিয়েছেন। তো এটা আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে যেহেতু রিস্ক ফ্যাক্টর এখানে সমালোচনা হয়, সেই জায়গাটা মানে ব্যাক অফ দ্য মাইন্ড কি কাজ করেছে? আর দ্বিতীয়ত হচ্ছে যে গত ওয়ার্ল্ড কাপে ব্যর্থতার পরে অনেক পরিবর্তনের কথা বলা হচ্ছে, কিন্তু যেহেতু টি-20 এশিয়া কাপ শুরু হতে আর মাত্র 6 দিন বাকি, ওয়ার্ল্ড কাপের মাত্র 2 মাস, একটা করে করেন, এখন মাথায় এত কিছু ধরাতে মুশকিল। আপনি যে দুইটা যে জায়গাটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং, সেই জায়গাটা নেওয়ার পেছনে আপনার ব্যাক অফ দ্য মাইন্ড কি কাজ করেছে? একটা হতে পারে পাপন ভাই আমাকে প্রেশারে রাখে, রাখলে একটা প্রেশার থাকার চান্স আছে। বাট না, আমার কাছে মনে হয় যে যেহেতু চ্যালেঞ্জিং জায়গাগুলো এবং বোর্ড মনে করেছে যে এই চ্যালেঞ্জিং জায়গাটাতে আমি বেস্ট পসিবল অপশন তাদের কাছে আছে, হয়তো সে কারণেই তারা চুজ করেছে। পরিবর্তনের কথা বলা হচ্ছিল গত ওয়ার্ল্ড কাপে ব্যর্থতার পর, কিন্তু সেই পরিবর্তনটা দেখলাম যে তড়িঘড়ি করে টি-20 এশিয়া কাপ শুরু হওয়ার আগে 6 দিন আগে একজন নতুন কনসালটেন্ট জানা হলো, এবং ওয়ার্ল্ড কাপের 2 মাস মতো সময় আছে। এই তড়িঘড়িটা কি এই মুহূর্তে আসলে কতটা আমাদের মানে ফলপ্রসূ হবে? এটা কি বেশি দেরি হয়ে গেল কিনা, এটা আরো আগে করা উচিত ছিল কিনা? কখনো না কখনো তো কোনো কিছু শুরু করতেই হবে, আরো পরে যদি হতো সেটা থেকে তো এখন হওয়াটা বেটার। আপনি বলছিলেন যে পাবন ভাই পেশায় রাখার জন্য বা আপনি আপনাকে মনে করেন চ্যালেঞ্জের জন্য আপনি উপযুক্ত, আপনার নিজের কতটা আগ্রহ ছিল বা আপনার নিজের কতটা রেডি ছিল? ডিফিকাল্ট কোশ্চেন টু অ্যান্সার। আমি জানি না কতটুকু, বাট এখন আমি অনেক মোটিভেটেড। আমি চেষ্টা করব আমার যে এক্সপিরিয়েন্সটা আছে এটা দিয়ে যতটুকু দলের ভালো করানোর জন্য চেষ্টা করা যায়। পেছনে কিছু কোনো কারণ আছে নাকি? না, আপনি তো 16 বছর ধরে আপনাদের ক্রিকেট খেলছেন, তো এই এশিয়া পার্টিকুলার এশিয়া কাপ সামনে রেখে বলা হচ্ছে যে বাংলাদেশ একটা নতুন শুরু করতে চায়। আই এম শিওর যে আপনি 16 বছরের ক্যারিয়ারের নতুন শুরু অনেকবার শুনেছেন। এটা আসলে কতবার শুরু করতে হবে, আর এই জিনিসটা কি আসলে বাংলাদেশের ক্রিকেটের সার্বিকভাবে ফেলিওরটা অ্যাড্রেস করে কিনা, যে বারবার আমরা নতুনভাবে শুরু করে? অস্বীকার তো করার কিছু না, এটা অবশ্যই করে। আর এটাই আমরা শেষবারের মতো শুনছি কিনা সেটাও একটা প্রশ্ন। এরপরেও আবার শুনতে পারি যে নতুন করে আবার শুরু করতে যাচ্ছে। এই শুরুর শেষ আছে কিনা আমি জানি না, বাট আমরা যদি চেষ্টা না করি আসলে কখন জানতে পারবো। সো আমাদের চেষ্টা করাটাও জরুরি। শুভ সাকিব ভাই, আপনি বলছেন যে এশিয়া কাপে বেশি আশা করতে নিষেধ করছেন, আপনি বিশ্বাস করছেন যে ক্যাপ্টেন হিসেবে আমরা ফাইনাল জিততে পারি? আমাদের জন্য ডিফিকাল্ট। রিয়েলিস্টিক চিন্তা করলে আমরা যদি এই দুইটা ম্যাচ ভালো খেলতে পারি এবং আগের যে সিরিজগুলো খেলেছি কিংবা লাস্ট 1-1.5 বছর ধরে যেভাবে ক্রিকেট খেলছি সেখান থেকে একটা উন্নতির ছায়া আমরা রাখতে পারি, সেটাই আমার কাছে মনে হয় একটা অ্যাচিভমেন্ট হবে এই টুর্নামেন্টে। বলছিলেন যে টি-20 ফরম্যাটে রবীন্দ্রর সঙ্গে টিম টাইগার্সের যে ফিলোসফি সেটা আসলে চায় না, ওই জায়গাটা আপনি কনফিডেন্সের সঙ্গে কতটা একমত? যদি ফিলোসফি না যায় তার সঙ্গে আসলে টিমের সমস্যা সব কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, মানে আমি কার সাথে একমত না মত দ্বিমত হলেই তো এটা আর একটা ভাইরাল ইয়ে হয়ে গেল আপনাদের নিউজ। আসলে একমত দ্বিমত হওয়ার কিছু নাই। আমরা আজকে আসলে ফার্স্ট এই এশিয়া কাপ নিয়ে আমরা মিটিং করতে পারলাম কোচিং স্টাফের সাথে। সো ফার্স্ট একটা মিটিংয়ে শুরু হলো, নেক্সট 3-4 দিন আরও যাবে, নতুন একজন এসেছে যে দায়িত্ব নিয়েছেন।
সো বোঝার অনেক বিষয়গুলো আছে, এখানে আসলে একমত দ্বিমত হবার কিছু নাই। আমি যেটা বিশ্বাস করি যে আমরা সবাই মিলে একটা জিনিস আলোচনা করব, আলোচনার সময় অনেকে দ্বিমত থাকতে পারে, অনেকে অ্যাগ্রি করতে পারে, কারণ আপনি এই জায়গায় যারা মানুষ আছে সবারকে যখন একটা জিনিস বলবেন সবার ভিন্ন ভিন্ন মতামত থাকবে। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা কিভাবে এটা বিশ্বাস করি যে যখন আমরা এই রুম থেকে বের হব সবাই একটা চিন্তা নিয়ে বের হব। এরকম হলে যেটা হয় যে অনেক সময় একটা খারাপ ডিসিশনও ভালো হয়ে যায়, আর যদি এই বিশ্বাসটা না থাকে অনেক ভালো ডিসিশনও খারাপ হয়ে যায়। সো ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা ড্রেসিং রুমে কি ডিসিশন নিচ্ছি, আমরা ড্রেসিং রুমের মানুষরা ওটা বিশ্বাস করছে কিনা। সবার বিশ্বাস করতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু বিশ্বাস না করলে আমরা ওইটার পেছনে ফুললি ব্যাক করছি কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেটা যদি আমরা করতে পারি আমরা হয়তো ভালো কিছু করতে পারবো। ক্যাপ্টেন, আপনি ক্যাপ্টেন্সি নিয়ে বলছিলেন, ক্যাপ্টেন্সি টি-20 আপনার প্রস্তাবটা প্রথম কখন দেওয়া হয়? জিম্বাবুয়ে ফেরার আগে নাকি পরে? বোর্ড থেকে আলোচনা কখন করা হয়েছে? আনঅফিশিয়াল প্রস্তাব কবে দেয়া হয়েছে বলাটা মুশকিল। অফিসিয়ালি তো হবে বেশ অনেক দিন হবে। জিম্বাবুয়ে টুরের আগে? এগুলো আসলে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় আমার কাছে মনে হয় না, আর এইগুলো নিয়ে আসলে আলোচনা করলে আমরা মেন টপিক থেকে আসলে সবসময় দূরে চলে যাই, যেটা আমার কাছে মনে হয় যে এই সিচুয়েশনে খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট না। আমরা ক্যাপ্টেন, আমার কাছে এটা যে সম্পূর্ণ প্রশ্নটা, সেটা হচ্ছে আপনি কি মনে করেন কিনা যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপটা এখন খুব রেগুলার হচ্ছে, জি এটা তো ওয়ানডে ওয়ার্ল্ড কাপ না যে 4 বছর পর হচ্ছে। জি এই জায়গাটাতে কি ওয়ার্ল্ড কাপ টু ওয়ার্ল্ড কাপ প্ল্যানিং করা উচিত কিনা কোচের ক্ষেত্রে, ক্যাপ্টেনের ক্ষেত্রে? এবং আপনি এখন ক্যাপ্টেন হিসেবে আপনার ফোকাস, আপনি যতই বলেন 3 মাস পরে আর কতটা কি করবেন নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত, মানে মূল ফোকাসের জায়গাটা? এখন যেটা ফোকাসের জায়গা হচ্ছে আমাদের কাছে বোধহয় 2-2.5 মাস একটা টাইম আছে। ওই 2-2.5 মাস টাইমের ভেতরে আমরা কতটুকু ইমপ্রুভ করতে পারি যে জায়গাটাতে আসি। হ্যাঁ, হতে পারে ইনজুরি লিস্ট আছে আমাদের, কিংবা সব আমাদের ফরে যাচ্ছে না, বাট এরকম সবসময় হবে। এখন যে ধরনের ক্রিকেট খেলা বেড়ে গিয়েছে এটা সবসময় হবে, সবকিছু সবসময় আমাদের ফেভারে থাকবে না, বাট এই প্রতিকূলতার মাঝেও আমরা কিভাবে ইমপ্রুভমেন্টগুলো আনতে পারি সেটাই আসলে এখন আমাদের জন্য ইম্পর্টেন্ট বিষয়। আমি যেটা বললাম যে প্রথমে যে খেলাটার ধরনটা আমি বলছি না যে খুব একটা চেঞ্জ করতে হবে, আপনি চাইলেই আমাদের একটা শরীর আমি বড় করে ফেলতে পারবো না, কিন্তু আমাদের যে রিসোর্স আছে ওইটা যেন আমরা ইউজ করতে পারি সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন আমার কাছে তেল নেই, আমি তো তেল দিয়ে কি করতে পারি ওটা বোঝা লাভ নেই। আমার কাছে গ্যাস আছে, আমি গ্যাস দিয়ে কি কি কাজগুলো করতে পারি আমার আসলে ওটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। সো আমরা যদি আমাদের রিসোর্সগুলো ঠিকভাবে ইউটিলাইজ করতে পারি, আমি বিশ্বাস করি আমরা ভালো টিম। আর এমন না যে আমরা কখনো করে দেখাইনি, আমি যদি 1 বার 2 বার 3 বার করে দেখাতে পারি তার মানে হচ্ছে আমার ভেতরে ওই অ্যাবিলিটিটা আছে। এটা হচ্ছে আমরা কতটা কনসিস্টেন্টলি করতে পারি, যেটা আমরা লাস্ট বেশ কিছুদিন ধরে করতে পারছি না। সো আমরা যদি আমাদের রিসোর্সগুলো ভালোভাবে ইউটিলাইজ করতে পারি, আমার কাছে মনে হয় যে আমরা ওরকম একটা দল হিসাবে পরিণত হবে যেখানে আমরা রেগুলার ম্যাচ ভালোভাবে খেলবো, জেতা শুরু করব। যদি হেরেও যাই লাস্ট ওভারে, যে লাস্ট 2 বল থাকতে হেরে গেলাম, যেটাতে মানুষ বুঝবে যে আমাদের একটা উন্নতির ছায়া আছে, কিংবা আমরা প্রতিটা ম্যাচ কম্পিট করতেছি। এখনকার মতো না যে আগেই হেরে যাচ্ছে, 1 ইনিংস শেষ হলো হেরে যাচ্ছে, কিংবা সেকেন্ড ইনিংসে 10 ওভার হতে না হতেই খেলা হেরে যাচ্ছে। যতটা কাছাকাছি অন্যান্য দেশের যেতে পারবো ততটাই আমাদের জন্য উন্নতির ছায়াটা আসলে সবাই দেখতে পাবে। আমি বিশ্বাস করি যে মানুষরাও কেউ এতটা বেশি মানে এক্সপেক্ট এখন আমাদের থেকে করে না মানে এই সিচুয়েশনে, স্পেশালি টি-20তে, যেহেতু আমাদের রেকর্ডটাই আসলে লাস্ট 16-17 বছর যতদিন আমরা খেলছি এত ভালো কিছু আসলে করতে পারিনি ভালো জায়গাতে। অন অ্যান্ড অফ আমরা করেছি, বাট ওইভাবে কনসিস্টেন্টলি কখনোই আমরা ভালো করতে পারিনি। সো আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে, আর যেহেতু আসলে আস্তে আস্তে টি-20টা এমন একটা জায়গায় চলে আসছে যেখানে আপনার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এটাতে অনেক ফোকাস করা, এটাতে ইনভেস্ট করা, কিভাবে এই জায়গাটাতে আসলে কনসিস্টেন্টলি আমরা ভালো খেলতে পারি সেটা দেখা। কারণ আলটিমেটলি আমি যা দেখছি 5-10 বছর পরে একটা ফরম্যাট যেটা সব থেকে বেশি পপুলার হবে ওয়ার্ল্ড ওয়াইড। প্রিভিয়াসলিও কয়েকটা স্টিন্টে আপনি ক্যাপ্টেন্সি করেছেন, এবার আবার নতুন করে আপনাকে টি-20 ক্যাপ্টেন করা হলো। পাস্ট এক্সপেরিয়েন্সগুলো থেকে আপনার মনে হয় কোন জিনিসটা আপনি চেঞ্জ করতে চান, বা কোন একটা প্রসেস আপনি ইনস্টল করতে চান যেটা আসলে আপনাকে? দেখুন, এটা আসলে আমার চেঞ্জ করার বিষয় না, মানে আমি এসেই কিছু চেঞ্জ করে দিব, এটা আসলে আমার মনে হয় না যে এটা ভালো, কিংবা এটা একটা রাইট চিন্তা। হ্যাঁ, মানুষ
কে একজন মানুষ আপনার ওয়ে অফ ক্যাপ্টেন্সি একটা ইনস্টিটিউট যখন একটা মানুষকে একটা পজিশনে দেয় তার নির্দিষ্ট কিছু কাজ থাকে, সো ওই কাজগুলাই আমার করার ইচ্ছা থাকবে, এটা না যে পরিবর্তন করতে হবে। এখানে যা আছে আমার কাছে মনে হয় না খুব একটা পরিবর্তন করার দরকার আছে। এগুলাকে আমরা কিভাবে বেটার ইউটিলাইজ করে বেটার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট পেতে পারি সেটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট। বারবার মানসিকতা চেঞ্জ করার কথা বলা হচ্ছে, চেঞ্জ করার কথা বলা হচ্ছে। আপনি কি মানে একটু বেশি করতে পারবেন যে বাংলাদেশের জন্য আসলে টি-20তে আদৌ ফিলোসফিটা কি, ফিলোসফিতে বিশ্বাস করেন কি? না, যেটাতে আমরা সাকসেসফুল হব ট্রাই করতে হবে, অনেকগুলো অপশন, যেটাতে সাকসেসফুল হবে সেটা মানে চেষ্টা ওয়াইটা কি মানে 180 করা? না, এরকম কোনো ফিক্সড টার্গেট নাই। টিপি নিশ্চয়ই দেখেছেন যে আগামী 5 বছরে বাংলাদেশের কখন খেলা 2027 সাল পর্যন্ত আপনার ক্যারিয়ার যাবে কিনা কতটা আশাবাদী, আর হচ্ছে কোন ফরম্যাট দিয়ে আসলে উনি লাস্ট লংটা করতে চান আসলে। আর বোর্ড বলেছে যে খুব চ্যালেঞ্জিং এতগুলো ম্যাচ বাংলাদেশের সামনে। প্রথমত শুনেছি যে এফটিপিতে অনেক খেলা আছে, আমি জানি না কতটা খেলা আছে। আর আরেকটা জিনিস হচ্ছে এখন পর্যন্ত শুধু এই টি-20 ওয়ার্ল্ড কাপ শেষ হওয়া পর্যন্ত আমার মাথায় প্ল্যান আছে এবং এরপরে আর কোনো প্ল্যান নেই। ক্যাপ্টেন, আপনি অনেকবারই বলেছেন রাতারাতি পরিবর্তন করাটা খুব কঠিন, আবার অনেক সময় বলেছেন যে সমস্যার মূলে যেতে হবে। আপনি ইরাক আফগানিস্তানের সাথে বেশি সময় বাঁচা বলবেন, যেহেতু আপনি এখন ক্যাপ্টেন হয়েছেন, মানে জাতীয় দলতে আপনি যার অসুখ পাবেন সেটা দিয়ে আপনার কাজ করতে হবে। যেখানে আপনার সমস্যা ডোমেস্টিক লিগে কিভাবে ঠিক করা যায়, যেহেতু আপনি ক্যাপ্টেন, যেহেতু বিসিবি সভাপতির সাথে আপনার কথা হয়, ওই জায়গায় কোনো পরামর্শ দিয়েছেন কিনা, আপনি প্ল্যান দিয়েছেন কিনা কিভাবে ক্রিকেটটাকে একটু ঠিকঠাক করা যায় আর বেটার করা যায়? সেটা আমি সবসময় বলি, এখনো বলি, সেটা ক্যাপ্টেন থাকি আর না থাকি, আমার কাছে যেটা ভালো মনে হয়, আমি আমার এই ইনপুট আমার মনে হয় আমি কেউ অস্বীকার করতে পারবে না যে আমি সবসময় বলি। আর সেটা হতে পারে বিসিবি প্রেসিডেন্ট, সেটা হতে পারে ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান, সেটা হতে পারে সিইও কিংবা অন্য কোনো বোর্ড ডিরেক্টর। আমার কাছে যেটা যখনই মনে হয়েছে আমি বলার চেষ্টা করেছি। নেয়া না নেয়া সেটা সম্পূর্ণ বোর্ডের বিষয় কিংবা তাদের দায়িত্ব। জানালো শাকিব, আমার দুইটা প্রশ্ন। একটা হচ্ছে যে আমাদের একটা করে, একটা প্রশ্ন। বিজয় এবং ইমন মুশফিকের ব্যাপারে আপনাকে কথা শুনছিল যে উপরের দিকে খেলার জন্য, যেমন ভারত কিছু উপরে এসে বেশ ভালো প্রপার ব্যাটসম্যান, তাকে কি উপরে খেলানোর কোনো চিন্তা ভাবনা আপনার পার্টিকুলারলি আছে? আমরা আসলে এখনো ব্যাটিং অর্ডার কিংবা আমাদের বেস্ট 11 কি হবে এগুলো নিয়ে খুব একটা বেশি চিন্তা করছি না। আমরা চেষ্টা করছি এখন বেস্ট পসিবল ওয়েতে প্রিপেয়ার করা আমাদেরকে। ম্যাচের একদিন আগে থেকে আমরা আসলে দলটা কি হতে পারে সেগুলো চিন্তা করব, কিংবা 2 দিন আগে থেকে। এর আগে থেকে আমাদের সবাই যে যে জায়গায় ব্যাটিং করে অভ্যস্ত সেই জায়গায় তাদের বেস্ট পারফরমেন্সটা কিভাবে বের করানো যায় সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। যার যার জায়গাতে যে সমস্যাগুলো আছে ওগুলাতে কাজ করার চেষ্টা করব, এবং ম্যাচের 2 দিন আগেই কেবল আসলে আমরা চিন্তা করব যে কে কোন জায়গাটাতে খেললে হয়তো আমাদের দলের জন্য বেস্ট আউটকামটা আসবে। একটা প্রশ্ন হচ্ছে যে মানে বাংলাদেশের মানে কি বলে মোস্ট পপুলার বলি বা এভার বেস্ট প্রডিউস ক্রিকেটার, তো সেলিব্রিটি ক্রিকেটার যাই বলি, সঠিক কর্মকাণ্ড মিলে আপনাকে অনেকে অনুসরণ করে, আমাদের ইয়াং পিপল হোক বা যারা আছে সবাই, সার্বিক কর্মকাণ্ড মিলে আপনার কি মনে হয় যে সেলিব্রিটি কিছু রোলও থাকে, দায়িত্ব থাকে, আপনি কি এই জিনিসটা ফুলফিল করতে পারতেছেন সাম্প্রতিক ঘটনা বা সবকিছু মিলে? এটা আসলে আমার পক্ষে জাজ করা মুশকিল। টেস্টেও অনেক ভালো দল না। 2016 সালে যখন অস্ট্রেলিয়া আসছিল তখন এমন একটা কনফারেন্স বলেছিলেন বলে কয়ে হারানো, এখন 22 বছর এখনো ভালো দল যেটা যদি বাংলাদেশ। কিন্তু এই এশিয়া কাপে কেন যদি একটু মনে হচ্ছে যে আপনাদের নতুন করে শুরু করতে হবে, শিশু এইভাবে দলকে রাখি নিজেকে সেফ রাখার জন্য ফলাফলের আগে। এটার ব্যাখ্যা আপনি এক একভাবে নিতেই পারেন। আপনার কাছে সেফও মনে হতে পারে, নিজেকে সেভ করার জন্য মনে হতে পারে, আবার রিয়েলিস্টিক চিন্তাও মনে হতে পারে। আপনি যেভাবে নিয়ে খুশি হন। মানে একটা টিম তো ব্যাটিং ফর্ম বোলিং ফর্ম নিয়ে অনেক হতে পারে, একটা টিম ভালো একটা টাইম যায় ব্যাটিং জন্য, বাংলাদেশ টিম বোলিং ভালো করছিল সাউথ আফ্রিকা, হয়তো এখন জিম্বাবুয়ের সাথে, কিন্তু ক্যাচিংটা বাংলাদেশ টিমের প্রায় অনেকদিন ধরেই খুব মানে পুরো দেখা যায় যে ম্যাচ জিতলেও 3টা ক্যাচ করে, ম্যাচ হারলে তো মানে ওই ক্যাচ নিয়েই কথা হয় যে 3টা ক্যাচ করেছে। তো এটা নিয়ে আসলে কখনো কেউ ক্লিয়ারলি কিছু মানে আমাদেরকে কোনো ফরম্যাটের ক্যাপ্টেন বা ইয়ে মানে এটা আপনাদের আসলে মানে ইজ ইট আ কনসার্ন, আর এটা কিভাবে অ্যাড্রেস করা যায়? অবশ্যই কনসার্ন, কারণ আমার কাছে মনে হয় না যে আমরা কখনোই
ভালো একটা ফিল্ডিং দল হিসাবে ছিলাম। এটা আমরা কখনোই ওইভাবে থাকতেও পারিনি, এখন পর্যন্ত নাই। সো এটা অবশ্যই একটা, যেহেতু ক্রিকেটের তিনটা যদি ডিপার্টমেন্ট দেখি, বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, তিনটাই তো আপনার ইকুয়ালি ইম্পর্টেন্ট। সো সেখানে একটা ডিপার্টমেন্টে আমরা কখনোই ভালো করতে পারিনি। সো সেটা তো আমাদের জন্য হতাশাজনক। সেই জায়গাটাতে যদি আমাদের উন্নতি করতে হয়, আমার মনে হয় মানসিকতার পরিবর্তনটা খুব ইম্পর্টেন্ট। কারণ ফিল্ডিংটা আসলে একটা জায়গা যেখানে আসলে রাতারাতি ইমপ্রুভ করাও সম্ভব, আর যদি একটু ভয় থাকে সেটা আসলে আপনার উপরে অনেক বেশি নেগেটিভ প্রভাব ফেলে। মিস করবেই, কারণ এটা পৃথিবীর বেস্ট থেকে বেস্ট প্লেয়াররাও করেছে। যেটা হচ্ছে আপনি কতটা সাহস নিয়ে আসলে এটাকে এনজয় করার চেষ্টা করেন, সেটা মোর ইম্পর্টেন্ট। তাহলে আমার মনে হয় যে ফেলিয়ারের ইয়েটা পার্সেন্টেজটা কমে আসবে। আমি বলছি না যে আমরা করবই না, ফেল আমরা করতেই পারি, কিন্তু আমাদের অ্যাপ্রোচটা কি, এটা অনেক ইম্পর্টেন্ট। যে আমরা আসলে বলের পিছে চেষ্টা করে গিয়েছি কিনা, আসলে আমরা 100% ট্রাই করেছি কিনা। তারপরে যদি মিস্টেকটা হয়, আসলে কিছু করার না। অনেক সময় আসে আমরা বলের নিচে যাওয়ার জন্য একটু পরে স্টার্ট করছি, নিচে পৌঁছাতে পারলাম না, ওই জিনিসগুলো ডিসঅ্যাপয়েন্টিং। ক্যাচ মিস আমার কাছে মনে হয় না যে কখনোই একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার, কারণ পৃথিবীর সব ফিল্ডারই ক্যাচ মিস করেছে। ইভেন গ্লাভস পরেও কিপাররা অনেক ইজি ক্যাচই ছেড়ে দিয়েছে। সো ওটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার ইচ্ছাটা কতটা ছিল ওই বলটা ধরার পেছনে, আপনি কতটা তাড়াতাড়ি মুভমেন্টটা শুরু করলেন, আপনি কতটা আগে থেকে বলটা অ্যান্টিসিপেট করছেন। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো আমরা ঠিক করতে পারলে আমার মনে হয় যে উইদিন 5 to 10 days আমরা 10-20% ইম্প্রুভমেন্ট আনা সম্ভব, যেটা অন্য দুইটা ডিপার্টমেন্টে সম্ভব না। শাকিব ভাই, একটা জিনিস, আপনি ওয়ান অফ দ্য মোস্ট এক্সপিরিয়েন্স টি20 প্লেয়ার ওয়ার্ল্ড, আপনি নিউ ক্যাপ্টেন্সি করেছেন বাংলাদেশ টিম, ফ্র্যাঞ্চাইজ টিম, ওয়ার্ল্ডের সব ক্যাপ্টেন, ইউ নো সাম অফ দ্য বেস্ট ক্যাপ্টেন ইন দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশের এই টিমে ক্যাপ্টেন্সি করা বিকজ অফ হাউ দ্য ক্রিকেট বোর্ড অপারেটস, আপনি অত কিছু মেনশন না করলে হবে, কিন্তু হাউ ইউনিক অর হাউ ডিফিকাল্ট ইট ইজ টু বি দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশের টেস্ট টিম। এখন প্রতিটা দেশে, প্রতিটা জায়গাতে আসলে এক এক ধরনের চ্যালেঞ্জ থাকে। আমাদের এখানে হয়তো এক ধরনের চ্যালেঞ্জ, একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এক ধরনের চ্যালেঞ্জ। আপনি অন্য আরেকটা বোর্ডে যান, মানে বোর্ডের আন্ডারে, কিংবা অন্য একটা দেশকে রিপ্রেজেন্ট করেন, সেখানেও আলাদা চ্যালেঞ্জ থাকে। কোনোটা কম, কোনোটা বেশি, কোনোটা হ্যান্ডেল করার মতো, কোনোটা একটু ডিফিকাল্ট বেশি। কিন্তু মানে চ্যালেঞ্জেসগুলো সব দেশেই আছে। এটা যত ভালো, বড়, বেটার ক্রিকেট বোর্ডই হোক, যত খারাপই হোক, যত ভালো ফ্র্যাঞ্চাইজি টিমই হোক, কিংবা যত আনসাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি টিমই হোক, সব জায়গায় চ্যালেঞ্জেসটা আসলে থাকে। সাকিব, অপরে বলছিলেন যে 11 সেট করার ক্ষেত্রে বা সাকিব এটা চুজ করবে, এই বিষয়গুলি সিদ্ধান্ত বা দল চুজ করার ক্ষেত্রে 100% ফ্রিডম আপনাকে দেওয়া হয়েছে কিনা। আর খালিদ মোহাম্মদ সুজন ভাই জিম্বাবুয়ের সফরে একটা ডাউট, মানে সন্দেহ পোষণ করেছিলেন যে ব্যাটাররা নিজেদের পজিশন ফিল করার জন্য খেলে, তো এই জায়গা থেকে দলটাকে দলের জন্য খেলবে, এই মোটিভেশন দলের জন্য খেলার সব থেকে বড় যে জিনিসটা হতে পারে, আমরা প্লেয়ারদেরকে কনফিডেন্সটা দিতে পারি যে ফেল করার ভয়টা না পেয়ে যেন দলকে কিভাবে সাহায্য করতে পারে সেটা নিয়ে কাজ করা। এবং আমরা যদি তাদেরকে এই কনফিডেন্সটা দিতে পারি, তারা দলের পার্ট এবং তারা দলে থাকবে, আগে হোক পরে হোক আসলে রিটার্নটা পাওয়া সম্ভব। অনেক ক্ষেত্রেই ভয় থাকতেই পারে। একটা নতুন প্লেয়ার যখন আসবে, সে তো চিন্তা করবেই যে তার দলে থাকা লাগবে। এটা অস্বাভাবিক কিছু না। আপনারা জার্নালিস্ট একটা নতুন টিভি চ্যানেল কিংবা নিউজ পেপারে গেলেও আপনাদের ওই চ্যালেঞ্জটা থাকে। এটা ডিফারেন্ট কিছু না, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু এটাকে ওভারকাম করে কিভাবে আমরা, মানে আপনারা যারা সিনিয়র আছেন কথার কথা, কিংবা এক্সপিরিয়েন্সড জার্নালিস্ট আছেন ওই চ্যানেল কিংবা ওই নিউজ পেপারে, তারা যদি তাকে অনেক হেল্প করেন, ওই ছেলেটার জন্য কাজটা অনেক ইজি হয়ে যায়। জিনিসগুলো একই রকম আসলে। ফ্রিডম যেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে আমি যদি একটা বলি, না করবে না, বাট আমি প্রেফার করি সবাই মিলে আলোচনা করে কোনো ডিসিশন নেওয়ার। আমি ওরকম প্রেফার কখনোই করি না যে আমি যেটা মন চাইলো একটা ডিসিশন নিয়ে নিলাম। আমি যেটা বললাম যে আমি যদি মনে করি যে হ্যাঁ আমি এটা চাই, আমার ধারণা সেটা আমি পাবো, কিন্তু তার মানে এই না যে আমার সেটা করতে হবে। টার্গেট আসলে আমাদের ইমপ্রুভমেন্টের গ্রাফটা যত করা যায়, আসলে আপনার প্রসেসটা খুব ইম্পর্টেন্ট। আপনি ঠিক আছে, আপনি এশিয়া কাপে ফাইনালি খেললেন, চ্যাম্পিয়নই হলেন, ওয়ার্ল্ড কাপে যে ভালো করলেন না,
খুব একটা যে আমরা উন্নতি করলাম সেটা কিন্তু হলো না। আমরা যদি এখন থেকে একটা উন্নতির ধারা রাখতে পারি, আপনি হয়তো তখন দেখবেন যে 2024 সালের ওয়ার্ল্ড কাপে যে ওয়ান অফ দি বেস্ট টিম আমরা, 2026 সালের ওয়ার্ল্ড কাপ যখন হবে তখন আমরা একটা ভালো দল হিসাবে থাকবো, টপ 4-এ যাওয়ার মতো। ওইটা বরঞ্চ বেশি ইম্পর্টেন্ট রাদার দেন এই এশিয়া কাপটা চ্যাম্পিয়ন হয়ে গেলাম, পরে নিউজিল্যান্ডে গিয়ে সব ম্যাচ হেরে গেলাম, ওয়ার্ল্ড কাপে সব ম্যাচ হেরে গেলাম, আবার একটা সিরিজ জিতে গেলাম। ওরকম হওয়ার থেকে এই জিনিসটা হওয়া অনেক ভালো। কারণ এখন আপনি ইন্ডিয়া ধরেন লাস্ট, আমি জানি না 2007-এর পরে T20 ওয়ার্ল্ড কাপে জিতে নেই, কিন্তু প্রতিবারই কিন্তু ফেভারিটের তালিকায় ইন্ডিয়া আছে। ওইগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। সাকিব, 7 না, সরি, T20 ওয়ার্ল্ড কাপটা তখন 7ই। হ্যাঁ, ঠিক আছে। সিজরুল সিরামকে কনসালটেন্ট হিসেবে টিম নেওয়া হয়েছে, তার আসলে ভূমিকাটা কি? মানে হেড কোচেরই ভূমিকা কি তার থাকবে কিনা? একেবারে আমরা শুনছি যে রাসেল ডমিনো তিনি সেখানে থাকবেন কি থাকবেন না, এটা নিয়ে একটা অনিশ্চয়তা আছে। মানে সেখানে হেড কোচ কে থাকছেন সেটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা? আরেকটা প্রশ্ন, আপনি বলছিলেন যে ফাইনাল খেলাটা খুব কঠিন, তো মানে বাংলাদেশের আগে 3বার ফাইনাল খেলেছে, সেদিক থেকে বলছি যে সুপার 4 খেলাটা কতটা সম্ভব নাকি সেটাও খুব কঠিন? সুপার 4-এ খেলা উচিত, বাট আমি যেটা বললাম যে আমি ফিল করি হচ্ছে আমরা খুব বেশি একটা টার্গেট নিয়ে যাই প্রতিবারই, সেটা অ্যাচিভ করতে পারি না। আপনারাই তখন বলা শুরু করেন, বড় বড় কথা বলে গেলাম যে কাজটা করতে পারলাম না। আমাদের টার্গেট কিংবা প্ল্যান, আমাদের জিনিসগুলো আমাদের কাছেই থাক, এবং আমরা আমাদের ড্রেসিং রুমে জানি আমরা কি করতে চাই, আমরা সেভাবে আসলে কাজগুলো করবো। আমার মনে হয় না যে ওইগুলো খুব বেশি একটা ডিসকাস করার দরকার আছে। এটা তো আসলে বোর্ড বলে দিবে আপনাদেরকে, আমাদেরকেও বোর্ডই বলে দিবে। না, আমরা ওইভাবে তো যাই না আপাতত। শ্রীধরন শ্রীরাম যে উনি হচ্ছেন আমাদের টেকনিক্যাল কনসালটেন্ট এবং উনি ওই জায়গাটার দায়িত্বই পালন করছেন। সাকিব ভাই, আমরা যদি খেয়াল করি যে আপনি একটু বলছিলেন যে আমার কাছে যে জ্বালানি আছে আসলে ওইটাই অ্যাপ্লাই করতে হবে, তেল থাকলে তেলের ব্যাপারে, গ্যাস থাকলে গ্যাসের ব্যাপারে। এই সমস্যা বা এই রিকোয়ারমেন্টটা তো হচ্ছে আজকে নতুন না, এটা আরো অনেক আগে থেকে। সেক্ষেত্রে কি আমরা তেল প্রয়োজন নাকি গ্যাসের প্রয়োজন, ওই জিনিসটাকে ফিল করতে পারিনি আগে, যে কারণে হয়তো আমরা প্রপার ওয়েতে অনেক সময় যেতে পারিনি। নতুন শুরুর গল্পগুলো বলছি বারবার। দ্বিতীয় ব্যাপারটা সেটা হচ্ছে যে বাংলাদেশ টেস্টে খারাপ করা শুরু করলো, অনেক সমালোচনা হলো, সাকিব আল হাসানকে ক্যাপ্টেন করা হলো। T20-তে খুবই বাজে অবস্থা, সবসময় বাজে অবস্থা বলা হয়, সাকিব আল হাসানকে ক্যাপ্টেন করা হলো। যতটুকু আসলে রিয়েলিস্টিক নিট থেকে সাকিবকে ক্যাপ্টেন করা, যার থেকে কি অনেকটা জনপ্রিয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিংবা হচ্ছে এই সমালোচনাকে দূরে ঠেলে সাকিব ক্যাপ্টেন, সবার ফোকাসটা ঘুরে গেল, এই ব্যাপারটাকে ইন্ডিকেট করেন? আমার তো মনে হয় দুইটা প্রশ্নের অ্যান্সারই আসলে বিসিবি দিতে পারবে। বিসিবির যে রেসপন্সিবল পার্সন তারই দেওয়ার কথা, কারণ আমি কিভাবে এই ডিসিশনটা, কারণ ডিসিশনটা তো আমি নিইনি। যদি ডিসিশনটা আমি নিতাম আমি অবশ্যই অ্যান্সার দিতে পারতাম। ডিসিশনটা এসেছে বিসিবি থেকে। সো ডিসিশনটার প্ল্যানটা কি ছিল, কি রিজনে এটা করা হয়েছে, এটা আসলে আলটিমেটলি বিসিবি দিতে পারবে। আর রিসোর্সের যে ব্যাপারটা, এটাও আসলে বিসিবিরই দায়িত্ব, রিসোর্সটা তাদের কতটা আছে, কোনটা আছে না আছে এবং সেটা কিভাবে ইউটিলাইজ করবে। আমার দায়িত্ব হচ্ছে এই টিমের ধরেন যে 15 জন আছে, এখানে কি রিসোর্সটা আছে এটা বুঝে এটার বেস্ট ইউটিলাইজ কিভাবে করতে পারি, সেটা যদি আমি করতে পারি আমি সাকসেসফুল, সেটা যদি না করতে পারি আমি ফেল। একটা বেটার সময় যখন যায়, ওই সময় যদি এই ক্যাপ্টেন্সির মতো পুরো দায়িত্বগুলো পাওয়া যায় সাকিব আল হাসান, সেক্ষেত্রে কি পরিকল্পনা সাজাতে কিংবা হচ্ছে ঠিকভাবে দলকে মোটিভেট করাটা ইজি হয়ে যায় কিনা? এমন একটা সিচুয়েশন আপনি যখন দুটি দলই হচ্ছে একদম খাদের কিনারে, একটু ইজিয়ার অবশ্যই। যেটা হয় তখনও ডিফারেন্ট একটা চ্যালেঞ্জ থাকে, এখনো ডিফারেন্ট একটা চ্যালেঞ্জ। এখন হচ্ছে টিমকে কিভাবে আগের জায়গাটাতে আনা যায়, আর ওইখানে হলে যে ওখান থেকে কিভাবে আরো বেটার করা যায়। চ্যালেঞ্জ সব জায়গায় থাকে এবং সব সময়ই থাকবে, সেটা আপনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলেও থাকবে, 10 নম্বর দেশ হিসাবে শেষ করলেও থাকবে। 10 নম্বর দেশ হিসাবে শেষ করলে টার্গেট থাকবে কিভাবে 8-এ যেতে পারেন, 5-এ যেতে পারেন। চ্যাম্পিয়ন হিসাবে শেষ করলে টার্গেট থাকবে কিভাবে এখানেই থাকতে পারেন। সব জায়গায় চ্যালেঞ্জ আছে এবং একই লেভেলের চ্যালেঞ্জ। লাস্ট কোশ্চেন, এই রিসোর্সের কথা বারবার বলা হচ্ছে, যে রিসোর্স আছে এগুলোই প্রায় দেখা গেল পারফর্ম করছে না, তাদের আবার আনা হচ্ছে, আবার দেখা হচ্ছে, এইগুলোই এই কয়েক বছর ধরে দেখা যাচ্ছে। তো যে রিসোর্স এখন নিয়ে আপনি শুরু করলেন কাজ, এইটা কি আসলে হাত লাগানোর মতো মনে হচ্ছে আপনার কাছে, নাকি নতুন কোনো রিসোর্সের অপেক্ষা আছে? দেখুন, আমাদের তো আসলে আর কোনো অপশন ছিল না এইগুলোর বাইরে থেকে কিছু একটা করার, কারণ আমাদের বিপিএল একমাত্র ডোমেস্টিক T20 টুর্নামেন্ট যেখানে আমরা আসলে দেখতে পারি আমাদের T20-তে কি রিসোর্সটা আছে। তো ওইখানের
যারা পারফর্মার এখানের বাইরে কেউ নাই। মানে আপনি যদি নাম বলতে চান একটা দুটা বলেন, সত্যি কথা আমি অন্তত খুঁজে পাইনি যে এর বাইরে আসলে ওরকম কোনো পারফর্মার ছিল। আমি চাই যে অ্যাটলিস্ট বিপিএল থেকে প্রতি বছর 2টা করে প্লেয়ার আসবে। আমার দেখা মতো এখন পর্যন্ত সাইফুদ্দিন আর শাক মেহেদি ছাড়া আমি তেমন কাউকে দেখিনি যে বিপিএল থেকে আসলে ওইভাবে এসেছে। এই একটা ডিসঅ্যাপয়েন্টিং জায়গা। 8 বছরের বা 9 বছর 7 বছর আমরা বেশ অনেক 8-9টা বিপিএল হয়েছে। সো যদি আসে এই বছর থেকে আসে খুবই ভালো হবে আমাদের। অ্যাটলিস্ট প্রতি বছর 2টা করে প্লেয়ার আসলেই তো আসলে অনেক। 2 বছরে 4টা প্লেয়ার, আর 7-8টা প্লেয়ার তো আপনার সবসময় কিংবা 10টা প্লেয়ার তো থাকেই। সাকিব, ক্যাপ্টেন সাকিবের পাশাপাশি আমার একটা পার্সোনাল, আপনিও কি ইউটিউবার? সবাই এখন ইউটিউবার, সবাই চ্যানেল। সেটা হচ্ছে যে সাকিব, কখনো কি সাকিবের এরকম কোনো আফসোস হয় সে ধরেন আপনি হয়তো কোনো একটা ট্যুরের আগে, সিরিজের আগে অল্প সময়ে প্র্যাকটিস করেই আপনি নেমে যান, দেখা গেল নেক্সট ম্যাচে আপনি 5 উইকেট কিংবা 60 অর বা 70 অর বা আপনি ম্যাচ উইনিং পারফর্ম করলেন, বাট যারা দেখা গেল 15 দিন 1 মাস আগে থেকে খুব মানে আমার স্টাইল একদম খুব সিরিয়াস প্র্যাকটিস করতেছে, কিন্তু ওই পারফরমেন্স ঘুরে ফিরে একই থাকে। এইটা কি সাকিবকে, নট অনলি ক্যাপ্টেন সাকিব বা সিনিয়র মোস্ট প্লেয়ার সাকিবকে কখনো এরকম ভাবে আফসোস করে কিনা যে আচ্ছা আমাদের এই কন্টিনিউশনটা থাকে না কেন? সে ধরেন আপনি আবারও বলি অনেক সময় অল্প প্রস্তুতিতেও আপনি খুব ভালো পারফর্ম করতেছেন এবং হিস্ট্রি তাই বলে, বাট রেস্ট অফ দ্য প্লেয়াররা পারে না। অল্প প্রস্তুতি আমি কখনোই বলবো না। আমার কাছে মনে হয় আমার যতটুকু প্রস্তুতি দরকার আমি ততটুকু প্রস্তুতি নেই। জি জি না, যেটা হয় যে ধরেন আমি মিরপুরে এসে 3 দিন ট্রেনিং করেছি, তার মানে এই না যে কিন্তু আমি 3 দিনই ট্রেনিং করেছি। মেবি এর আগে হয়তো আমি আরো 10 দিন ট্রেনিং করেছি, মিরপুরে আসিনি। যেহেতু আপনারা মিরপুরে থাকেন, মিরপুরের বাইরে আমি শিওর আপনারা দেখতে পাবেন না। আর আমি অত ভিডিও পোস্ট করি না, স্বাভাবিকভাবে কেউ জানে না যে আমি কোনো ট্রেনিং করছি কি করছি না। সো এটা ডিফিকাল্ট, বাট আমি শিওর যে সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করে তার বেস্ট পসিবল অবস্থাতে থেকে আসলে কোনো টুর্নামেন্ট কিংবা সিরিজটা খেলতে। যদি কারো বেশি লেগে থাকে এটাতে আসলে দোষের কিছু নাই, যদি কারো কম লেগে থাকে সেটাতেও দোষের কিছু নাই। বাট এটা ইম্পর্টেন্ট যে ওই প্লেয়ারটা নিজে রিয়েলাইজ করতে পারছে কিনা কিংবা বুঝতে পারছে কিনা যে তার আসলে কতটুকু দরকার। পেছনে যায় আর কি ক্যাপ্টেন্সি আপনার নেওয়ার আগে একটা কন্ট্রোভার্সি ছিল এটা নিয়ে, কিন্তু যদি বলতেন আর কি ওটার স্টার্টটা কিভাবে হলো, যেভাবে শেষ হয়েছে সেটা আপনার জন্য কেমন ছিল? আপনারা যেভাবে শুরু করেছেন আর যেভাবে শেষ করেছেন একইভাবে হয়েছে। আমার এর ভিতরে আসলে খুব বেশি কিছু বলার নাই। অনেকক্ষণ ধরে সাকিব ভাই, যদি বিপিএল এর দিকে দেখি, আপনি ক্যাপ্টেন ছিলেন, ওখানেও আপনার দলের ওপেনিং নিয়ে একটা সমস্যা ছিল, পরে আপনি অনেক মেকশিফট ওপেনার খেলিয়েছেন, তারপরে আবার আরেকজনকে ব্যাক করিয়েছেন। এখানেও দেখা যাচ্ছে যে লিটন নেই, ওপেনিং নিয়ে একটা সমস্যা হচ্ছে। আপনার কি মনে হয় যে সামটাইম আপনি অনেক আনলাকি এই ক্ষেত্রে? আমি যেটা বললাম যে আনলাকি আসলে এভাবে মনে করার কিছু নাই। যেটা হচ্ছে যে একটা জায়গাতে যখন নতুন কিছু প্লেয়ার আসবে ওদের জন্য একটা সুযোগ তৈরি হয়। আপনি যদি দেখেন এখন যারা খেলবে তাদের জন্য কিন্তু একটা বড় সুযোগ তৈরি হয়, তাদের অনেক কিছু দেখানোর আছে। আসলে আপনি যতক্ষণ না পর্যন্ত একটা সোলজারকে যুদ্ধে পাঠাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি জানবেন না যে ওর আসলে অ্যাবিলিটি কত। আপনি হয়তো ভাবলেন যে ওই যে দাবার সৈন্য হিসাবেই সেন্ড করছেন, পরে মন্ত্রী হিসাবে বের হয়ে আসতে পারে, তাই না? আমরা আসলে আগে থেকে জাজ করতে চাই না, আমি স্পেশালি আমি চাই না আগে থেকে কাউকে জাজ করতে। অনেক ভালো পারফরমেন্স করে এসেছে তাও আমি জাজ করতে চাই না, কিংবা শুরুটা ভালো হয় নাই তাকেও আমি জাজ করতে চাই না। একটা সময়ের পরে তখন আমার জাজ করাটা আসলে শোভা পায়, তার আগ পর্যন্ত আসলে না। কারণ আমি কে জাজ করার? আমি কি জানি যে 5 বছর পরে কি হবে, 2 বছর পরে ওই প্লেয়ারটা কি হবে? এরকম অনেক হয়েছে না, আমরা মনেই করেছি যে না ইসে না, শুধু আমাদের দেশে না অনেক দেশে, কিন্তু তারাই দেখা যাচ্ছে অন্যভাবে এসেছে। লাস্ট ওয়েস্টার্ন সিরিজের পর থেকে রিয়াদ এবং মুফতি নিয়ে কথা হচ্ছে না হয়তো এশিয়া কাপ বা ওয়ার্ল্ড কাপে পরিকল্পনা নেই। আপনি ক্যাপ্টেন হলেন, প্রাণী আসলো, বিভিন্ন সময় হচ্ছে। সেই ক্ষেত্রে দুজনকে নিয়ে আপনার টিমে তার থেকে ইম্পর্টেন্স কেমন দেখেন? ওয়ার্ল্ড কাপে তাদের কি কত দরকার? আর মুশফিকের সম্বন্ধ উইকেট কিপিং আমাদের প্র্যাকটিস করছিল, আপনার টিমে কেউ উইকেট কিপিং করছে? যেটা হচ্ছে যে ওনারা দুজন খুবই ইম্পর্টেন্ট পার্ট এই সিস্টেমের, এবং ওনারা এটা সম্পর্কে অবগত।
এবং ওনারা জানে যে ওনাদের রেসপন্সিবিলিটিটা কি, ওনারা জানে যে ওনাদের চ্যালেঞ্জেসগুলো কি কি, ওনারা জানে এক্স্যাক্টলি কোন সিচুয়েশনে ওনারা আসলে আছেন। তো আমার আলাদা করে আসলে এখানে কিছু বলার নাই। ওনারা এতদিন ধরে খেলার পরে ওনারা খুব ভালো করেই পুরো সিচুয়েশনটা সম্পর্কে অ্যাওয়্যার, এবং আমরাও জানি আমরা ওনাদের থেকে কি এক্সপেক্ট করছি, এবং যেটা আমি বললাম যে খুবই ইম্পর্টেন্ট পার্ট টিমের। আর উইকেট কিপিং যেটা হচ্ছে যে উনি উইকেট কিপিং করলে আমার লাইফটা অনেক ইজি হয়ে যাবে, এটা সব থেকে বড় রিজন হচ্ছে টি-20তে সময়টা খুব কম থাকে। সো যেটা হয় যে ফিল্ডিংসের অ্যাঙ্গেলসগুলা খুব ইজিলি উনি এটা চেঞ্জ করতে পারে, আমার কাছে শোনারও দরকার নেই। সো আমার লাইফটা অনেক ইজি হয়ে যায়, আমি অন্য একটা দুইটা বিষয় নিয়ে চিন্তা করতে পারবো, রাদার ফিল্ডিংয়ের পজিশনগুলো নিয়ে সারাক্ষণ চিন্তা করা থেকে, কিংবা অ্যাঙ্গেলগুলো নিয়ে কে কোথায় দাঁড়াচ্ছে ঠিক আছে কিনা, কারণ 11টা প্লেয়ার আমার পক্ষে সবসময় দেখা সম্ভব না। একমাত্র কিপারই আছে যে এটা ভালোভাবে দেখতে পারে, আর ওনার মতো একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকলে স্বাভাবিকভাবে এই জিনিসগুলো আমার জন্য অনেক ইজি হয়ে যায়।